আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা পড়ব কোষ বিভাজন। কোষ বিভাজন আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেটা বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক, বাট কোষ বিভাজন চ্যাপ্টারটা আমাদের অনেক পরিচিত বলতে এই কোষ বিভাজন রিলেটেড জিনিসপত্রগুলো আমরা মোটামুটি একদম ক্লাস 6-7 থেকে পড়ে আসছি। সো কোষ বিভাজন টপিক্সটা আমাদের কাছে অনেক পরিচিত এবং ম্যাক্সিমাম জিনিসপত্রই হচ্ছে আমরা যে জিনিসগুলো ক্লাস 9-10-এ পড়ছি সেই জিনিসগুলোর সাথে মিল আছে। হ্যাঁ, কিছু জিনিস আছে যে জিনিসগুলো একটু নতুন, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। তাহলে দেখো, আমরা একটা জিনিস জানি, যা একটা মানুষের কথা বলি কিংবা যে কোনো একটা প্রাণীর কথা যদি আমরা চিন্তা করি, যে কোনো একটা জীবের ক্ষেত্রে নর্মালি কী হয়, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হয়। একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যখন মিলিত হয় তখন কী তৈরি হয়? দেখো, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এই দুইটা জিনিস মিলিত হইলে এদের মধ্যে যখন নিষেক হয় তখন কি তৈরি হয়? এই দুইটা জিনিস মিলে তৈরি করে হচ্ছে ভাইয়া জাইগোট। ঠিক আছে, এই জাইগোট হচ্ছে একটা কোষ। এই জাইগোট হচ্ছে একটা মাত্র কোষ। দেখো, সে বাবা থেকে আসে একটা শুক্রাণু আর মা থেকে আসে একটা ডিম্বাণু, এই দুইটা জিনিসের মাধ্যমে কী তৈরি হয়েছে? একটা জাইগোট তৈরি হয়েছে। সে জাইগোট থেকে অসংখ্য কোষ সৃষ্টি হয়েছে, যে কোষগুলো সৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের দেহ গঠন হয়েছে, তাই না? তাহলে দেখো, একটা মাত্র কোষ থেকেই হচ্ছে আমরা অসংখ্য লক্ষ কোটি কোষ সৃষ্টির মাধ্যমে আমাদের দেহ তৈরি হয়েছে। এবং মনে রাখতে হবে, কোষ সৃষ্টি হইতে পারে কেবল কোষ হতেই। কোষ অন্য কোথাও থেকে সৃষ্টি হইতে পারে না, অন্য কোনোভাবে তুমি কোষ সৃষ্টি করতে পারবে না, তুমি ল্যাবরেটরিতে কোষ সৃষ্টি করতে পারবে না। কোষ সৃষ্টি হবে কেবল কার থেকে? কোষ সৃষ্টি হবে কেবলমাত্র কোষ থেকে। কোষ সৃষ্টি হবে কেবল মাত্র কোষ হতে। কথাটা খেয়াল করো, কোষ সৃষ্টি হবে কার থেকে? কোষ সৃষ্টি হবে কেবলমাত্র কোষ হতে। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী রুডলফ ভিরসাও। তাহলে রুডলফ ভিরসাওর মতে কোষ সৃষ্টি হতে পারে কার থেকে? কেবলমাত্র কোষ থেকে। কোষের সৃষ্টি হতে পারে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, কোষ থেকেই কেবলমাত্র কোষ সৃষ্টি হয়। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে রুডলফ ভিরসাও। যাদের কাছে বই আছে, আবুল হাসান স্যারের বই, দেখবে প্রথম পেজে এই কথাটা লেখা আছে, সেখান থেকে দেখে নিবা। এবং দেখো, তোমাদের পরীক্ষায় যদিও এত সহজ সংজ্ঞা কখনো পরীক্ষায় আসে না, তাও যদি কখনো চলে আসে, তুমি এই কথাটা লিখে দিবা যে কোষ বিভাজন কাকে বলে। তাহলে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভক্তির মাধ্যমে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কাকে বলে, সংজ্ঞাটা খেয়াল করো, দরকার লিখে রাখো। যে প্রক্রিয়া একটা জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি কোষ হতে দুটি বা চারটি কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কয়টি কোষ সৃষ্টি করবে? দুটি কিংবা চারটি। আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া যখন কোষ বিভাজন হয় তখন একটি কোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয়, এবং মিওসিস প্রক্রিয়া যখন কোষ বিভাজন হয় তখন একটি কোষ থেকে কয়টি কোষ সৃষ্টি হয়? একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় কোষ বিভাজন। এবং কোষ বিভাজন সর্বপ্রথম কে আবিষ্কার করছে? কোষ বিভাজন সর্বপ্রথম আবিষ্কার করছে বিজ্ঞানী ফ্লেমিং। পুরো নামটা যদি আমরা লিখি, ওয়াল্টার ফ্লেমিং। কারণ আরও ফ্লেমিং আছে, দেখবে আলেকজান্ডার ফ্লেমিং নামের একজন বিজ্ঞানীও আছে। তাহলে যাতে যদি দুইটা ফ্লেমিং দিয়ে দুইটা নাম দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি আমরা অ্যান্সার করতে পারি, তার জন্য আমরা এভাবে মনে রাখবো, কোষ বিভাজনের আবিষ্কারকের নাম কি? কোষ বিভাজনের আবিষ্কারকের নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এই এমসিকিউটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে কোষ বিভাজনের আবিষ্কারকের নাম কি? কোষ বিভাজনের আবিষ্কারকের নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এবং ওয়াল্টার ফ্লেমিং একটা সামুদ্রিক প্রাণীতে প্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করছে। সেই সামুদ্রিক প্রাণীটার নাম হচ্ছে স্যালামান্ডার। তাহলে সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজনকে লক্ষ্য করছে? সামুদ্রিক স্যালামান্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে এই কয়েকটি জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। কি কি কথা বললাম? কোষ থেকেই কেবলমাত্র কোষ সৃষ্টি হতে পারে, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে বিজ্ঞানী রুডলফ ভিরসাও। আর মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি? দুইটা। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি? চারটা।
আর সামুদ্রিক স্যালামান্ডারে প্রথম কোষ বিভাজন আবিষ্কার করছে কে? ওয়াল্টার ফ্লেমিং। এবং চলে আসো কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ। তাহলে দেখো কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। তাহলে এই যে দেখো 3 প্রকার কোষ বিভাজন আছে, কি কি নাম? এদের নাম হচ্ছে অ্যামাইটোসিস, এদের নাম হচ্ছে অ্যামাইটোসিস, এদের নাম হচ্ছে মাইটোসিস, এদের নাম হচ্ছে মিওসিস। তাহলে কোষ বিভাজন 3 প্রকার। আমরা প্রত্যেকটা ডিটেলস পড়বো। সবার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে কোষ বিভাজন কত প্রকার, এটা আমাদের পরীক্ষার একটা এমসিকিউ কোশ্চেন। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার। এবং কি কি নাম আছে? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবং দেখো এদের প্রত্যেকের একটা করে অপর নাম আছে। এই অপর নামটা হচ্ছে আমাদের পরীক্ষায় জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা আমাদের বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট হোক। অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসের অপর নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটাকে আমরা কি ইংলিশে কি বলতে পারি? ইংলিশে বলতে পারি হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। ডিরেক্ট সেল ডিভিশন। মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন কিংবা ইকুয়েশনাল সেল ডিভিশন। ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলি ইকুয়েশনাল সেল ডিভিশন। ইকুয়েশনাল সেল ডিভিশন। মিওসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। মিওসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি রিডাকশনাল সেল ডিভিশন। রিডাকশনাল সেল ডিভিশন। রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে এই 3টা অপর নাম আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট। বইতে প্রথম পেজে পাবা, সেখানে স্টার মার্ক দিয়ে রাখো। আরেকটা কথা, আগের পেজে যেটা আচ্ছা আমরা সামনেই দেখি। দেখো এটা আমাদের বইয়ের একটা পেজ। এই পেজটা যদি তোমরা একটু বইতে যদি এই লাইনগুলো একটু দাগায় রাখো, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো, কোষ বিভাজনের ফলে যে নতুন কোষটা সৃষ্টি হবে, কোষ বিভাজনের ফলে যে নতুন কোষটা সৃষ্টি হবে তাকে বলা হবে অপত্য কোষ। এবং যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হবে তাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। তাহলে যে কোষটা সৃষ্টি হবে তাকে বলে আমরা অপত্য কোষ বা ডটার সেল, আর যে কোষটা থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সেই কোষটা হচ্ছে মাতৃকোষ। তুমি দেখো এখানে একটা জিনিস মনে রাখবে যে ডটার সেল কথাটা কেন বলছে। কারণ দেখো এইটাকে সন সেল কেন বলা নেই, তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে না। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এই যে অপত্য কোষটা সৃষ্টি হলো, পরবর্তীতে যখন বিভাজন হবে তখন এই অপত্য কোষটাই কী হিসাবে কাজ করবে? অপত্য কোষটাই তখন মাতৃকোষ হিসাবে কাজ করবে। আর মা হইতে হইলে, মা তো আর নিশ্চয়ই কোনো ছেলে তো আর মা হইতে পারবে না, মেয়ে মা হইতে পারে। এই কারণে এটাকে কী বলে? আমরা ডটার সেল বলি। তারপর দেখো কোষ বিভাজন সর্বপ্রথম কে প্রত্যক্ষ করছে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কোথায়? সামুদ্রিক সালামান্ডার কোষে। আর কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে রুডলফ ভিরসাও। কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা কে বলছে? রুডলফ ভিরসাও। দেখো কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কী কী? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটা একটু আগে বলছি। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। মিওসিস কিংবা হ্রাসমূলক কোষ বিভাজন। এদের যে অপর নেম, অপোজিট যে নেমগুলো আছে, যে নেমগুলো, যে ইংলিশ টার্মটা লেখাই দিছি, মাইটোসিসকে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন, মিওসিসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন, অ্যামাইটোসিসকে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন, আর মিওসিসকে কী বলা হয়? মিওসিসকে বলা হয় রিডাকশনাল সেল ডিভিশন। এই 3টা টার্ম হচ্ছে, যাদের বই আছে বইতে এই 3টা টার্ম লিখে রাখবা। তারপরে দেখো আমরা চলে আসি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য একটা লেস ইম্পর্টেন্ট টপিকস। তো আমরা একটু অ্যামাইটোসিসটার একটু ডিটেলস পড়ি। অ্যামাইটোসিসকে কী বলা হয় বলো তো? একটু আগে বলছি বা আগের পেজে তোমরা দেখতেই পাচ্ছ, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন।
অ্যামাইটোসিসকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে দেখো, প্রত্যক্ষ মানে হচ্ছে ডিরেক্ট, ওর মধ্যে কোনো ভনিতা নাই। ওর মধ্যে কি নাই? ওর মধ্যে কোনো হচ্ছে ভনিতা নাই। ও হচ্ছে সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে কোথায় ঘটবে? সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে। তখন তাকে কি বলি আমরা? তখন তাকে বলি হচ্ছে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় কোথায় ঘটে বা কাদের ক্ষেত্রে ঘটে? বা অ্যামাইটোসিসের যদি আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, কি সংজ্ঞাটা দিব? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বলে। বা এই কথাটা লিখতে পারো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, তাহলে অ্যামাইটোসিসের সংজ্ঞাটা কী লিখবা? অ্যামাইটোসিসের সংজ্ঞাটা লিখবা হচ্ছে যে অ্যামাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, এই কথাটা বলাই লাগবে, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি দুটি কোষে সৃষ্টি করে, তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাকে কি বলবো আমরা? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এরপরে চলে আসি আমরা অ্যামাইটোসিস কোথায় কোথায় দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে, এটা আমাদের পরীক্ষার জন্য পারা লাগবে। তাহলে অ্যামাইটোসিস ঘটার জায়গাগুলো যদি আমরা দেখাই একটু, অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ বিভাজনটা কোন প্রক্রিয়ায় ঘটে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। তারপরে ঘটে হচ্ছে নীলাভ ও সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালে ঘটে, নীলাভ সবুজ শৈবালে ঘটে। তারপরে এমিবাতে ঘটে, এমিবাতে ঘটে, ঠিক আছে। তারপর কিছু কিছু ইস্টের ক্ষেত্রে ঘটে, কিছু কিছু ছত্রাক মানে ইস্ট জাতীয় ছত্রাকের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। তাহলে কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কোথায় কোথায় ঘটে আমাদের এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। এর বাইরে আরও কয়েকটা জিনিস তোমরা লিখে রাখতে পারো। বীজের অ্যান্ডোস্পার্ম কি, এই জিনিসগুলো আমরা ডিটেলস অন্য চ্যাপ্টারে পড়বো, জাস্ট লিখে রাখো কোথায় কোথায় হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। বীজের অ্যান্ডোস্পার্মে ঘটে, তারপরে মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে ঘটতে পারে, মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। এবং মনে রাখবা অ্যামাইটোসিস শব্দটা, অ্যামাইটোসিস থেকে আমরা দুইটা বিজ্ঞানের নাম মনে রাখবো, এক নাম্বার দেখো, অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী ফ্লেমিং। তাহলে অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী ফ্লেমিং। প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী ফ্লেমিং। অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী ফ্লেমিং। এই কথাটা মনে রাখবা। অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী ফ্লেমিং। আরেকটা বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, বিজ্ঞানী স্ট্রাসবার্জার। এই কথাগুলো কিন্তু বইতেও পাবা। সো যারা অ্যাডমিশনের জন্য পড়তেছো তারা এই কথাগুলো বইতেও দাগায় ফেলবা। আর বিজ্ঞানী স্ট্রাসবার্জার কি বলছে? স্ট্রাসবার্জারের মতে অ্যামাইটোসিস থেকেই হচ্ছে জটিল এবং উন্নত যে কোষ বিভাজন পদ্ধতিগুলো আছে। আমরা জানি কোষ বিভাজন পদ্ধতি তিনটা, তাই না? কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলতে চাইছে অ্যামাইটোসিস থেকেই জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির উদ্ভব হয়েছে। তাহলে পরীক্ষায় তোমাকে কোশ্চেনটা এভাবে দিবে, অ্যামাইটোসিস থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উদ্ভব হয়েছে, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। এই কথাটা বলছে হচ্ছে বিজ্ঞানী
বার্জার। তাহলে বিজ্ঞানী স্ট্রাসবার্জার কি বলছে? অ্যামাইটোসিস থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতিগুলোর উদ্ভব হয়েছে। তাহলে অ্যামাইটোসিস কোথায় ঘটে? ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ বলো তো? ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ। তাহলে এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল 18-19 সেশনে। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যান্সার কী ছিল? অ্যান্সার ছিল হচ্ছে আদি কোষ। তাহলে আমরা আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য পড়ছিলাম, মনে আছে? তখন সেখানে আমরা কি পার্থক্য পড়ছিলাম? আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। এখন আমরা অ্যামাইটোসিসের একটু ডিটেলস পড়ব। তাহলে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই ছবিটা মনে রাখবা, এই ছবিটা মনে রাখলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে বেসিক কথাটা কি মনে রাখতেছি আমরা? অ্যামাইটোসিস হচ্ছে একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে নেই। সরাসরি একটা কোষ কয়টা কোষে পরিণত হবে? সরাসরি একটা কোষ দুইটা কোষে পরিণত হবে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমেই হচ্ছে শুরুতে যে জিনিসটা ঘটে, দেখো এখানে কোষের কি আছে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মাতৃকোষ। মাতৃকোষের মধ্যে কেন্দ্রে যে গোলাকার বস্তু আছে আমরা দেখতে পাচ্ছি। এই গোলাকার বস্তুটাকে, এই গোলাকার বস্তুটা হচ্ছে নিউক্লিয়াস, এই গোলাকার বস্তুটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি এটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কেমন? গোল। তাহলে এই প্রক্রিয়ার শুরুতেই নিউক্লিয়াসটা লম্বা হতে শুরু করে। তাহলে অ্যামাইটোসিসের শুরুতে, অ্যামাইটোসিসের বর্ণনা যখন লিখবে এই কথাগুলো থাকা লাগবে। অ্যামাইটোসিসের শুরুতে প্রথমে কী হবে? গোলাকার নিউক্লিয়াসটা, গোলাকার, অ্যামাইটোসিসের শুরুতে গোলাকার নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হতে থাকবে। ধীরে ধীরে কী হতে থাকবে? লম্বা হতে থাকবে। গোলাকার নিউক্লিয়াসটা লম্বা হতে থাকবে। গোলাকার নিউক্লিয়াসটি লম্বা হতে থাকবে। তখন তোমরা যারা জিম করছো বা জিমের জিনিসপত্র দেখছো না, জিমের মধ্যে কি ইউজ করে? ওই যে হাত দিয়ে যে জিনিসগুলো দিয়ে হাত দিয়ে ওঠানামা করে, ডাম্বেল বলে না? দেখো ওই ডাম্বেলের মতো দেখবে, ডাম্বেলের দুই পাশে গোলাকার থাকে, মাঝখানে লম্বা থাকে। তাহলে লম্বা হতে থাকবে। তখন ওটা কোন আকৃতি ধারণ করবে? ডাম্বেল আকৃতি ধারণ করবে। ডাম্বেল কোন আকৃতি ধারণ করবে? ডাম্বেল আকৃতি ধারণ করবে। ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি ধারণ করবে। কিছুক্ষণ পর অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা ঘটবে, এই যে কোষটা আছে, এই কোষের কি আছে? কোষের চারদিকে প্লাজমা মেমব্রেন আছে না? কোষের চারদিকে প্লাজমা মেমব্রেন আছে না? এই যে দেখো কোষের চারদিকে যে প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে যাবে, সাইটোপ্লাজমকে চাপ দিবে, সাইটোপ্লাজমকে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে সে কী করবে? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। যখন আরও এভাবে চাপ দিবে, তখন কী হয়ে যাবে? দুইটা নিউক্লিয়াসটা দুইটা খণ্ডে ভাগ হয়ে যাবে। এর ফলে একটা কোষ থেকে আমার কী সৃষ্টি হবে? এর ফলে আমার একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে আমি যদি আবার বলি, প্রথমে কী হবে? প্রথমে হচ্ছে যে গোলাকার নিউক্লিয়াসে ছিল সেটা লম্বা হতে থাকবে, সেটা লম্বা হয়ে ডাম্বেল আকৃতির ধারণ করবে। তারপর হচ্ছে দেখো, তারপর নিউক্লিয়াসটা হচ্ছে লম্বা হওয়ার পর নিউক্লিয়াসটা আস্তে আস্তে দুই ভাগ হইতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম এর ভিতরে কি আছে? ভিতরে সাইটোপ্লাজম আছে, আর বাইরে কি আছে? কোর ঝিল্লি আছে। কোর ঝিল্লি সাইটোপ্লাজম সহ ভিতরের দিকে একটা খাঁজ সৃষ্টি হবে। খাঁজ সৃষ্টি হয়ে সেটা নিউক্লিয়াসকে নিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের
মাইটোসিস কোষ বিভাজন। তাহলে পরীক্ষায় কী লিখবা? এই কথাগুলো লিখে দেবা। প্রথমে গোলাকার নিউক্লিয়াসটা আকারে বড় হবে, লম্বা হবে, ডাম্বেল আকৃতি ধারণ করবে। অ্যাট দ্য সেম টাইম ওর যে সাইটোপ্লাজম আছে এবং কোষ ঝিল্লি আছে সেখানে একটা খাঁজ সৃষ্টি হবে, দুই পাশ থেকে দুইটা খাঁজ সৃষ্টি হবে, খাঁজ দুইটা সংযুক্ত হওয়ার মাধ্যমে নিউক্লিয়াস দুইটা আলাদা হয়ে দুই পাশে চলে যাবে। এর ফলে আমার কি হবে? এর ফলে আমার একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। আরও যদি একটু ডিটেলস লিখতে চাও তাহলে কীভাবে লিখবা? ধরো এভাবে লিখতে পারো। 1 নাম্বার পয়েন্ট দিলা যে প্রথমে একটি মাতৃকোষে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটি ক্রমান্বয়ে গোলাকার নিউক্লিয়াসটি ক্রমান্বয়ে লম্বা হতে থাকবে। তারপর 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবা ক্রমান্বয়ে লম্বা হওয়ার ফলে সেই নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করবে। তার পরবর্তীতে সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে, আমার যে সাইটোপ্লাজম সহ কোষ ঝিল্লি আছে সেখানে দুই পাশ থেকে দুইটা খাঁজের সৃষ্টি হবে, সে দুইটা খাঁজ মাঝখানে এসে মিলে যাবে। সে দুইটা খাঁজ যখন মাঝখানে এসে মিলে যাবে তখন আমার একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হয়ে যাবে? তখন একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়ে যাবে। মনে রাখবা এইটাতে আমরা যখন মাইটোসিস পড়ছি, কি মনে আছে? মাইটোসিস প্রক্রিয়ার শুরুতে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত হয়ে যেত, তারপর নিউক্লিয়ালাসের বিলুপ্ত হয়ে যেত, হইতো না? তারপর মাকুতন্ত্র সৃষ্টি হইতো। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কিন্তু তোমার এসব মাকুতন্ত্রও সৃষ্টি হয় না, নিউক্লিয়ার মেমব্রেনের টিলুপ্তিও ঘটে না। এটাই হচ্ছে অ্যামাইটোসিস। তারপর আমরা চলে আসি যে জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আরেকটি ইম্পর্ট্যান্ট টপিকস, সেই জিনিসটা হচ্ছে কোষচক্র। সেই জিনিসটা হচ্ছে কোষচক্র। এখন আমরা কোষচক্রের একটু ডিটেলস বলব। কোষচক্রের একটু ডিটেলস পড়ব। আসো কোষচক্র বলতে আমরা কী বুঝি? সবার প্রথমে যে জিনিসটা জানা লাগবে কোষচক্র থেকে, কোষচক্রের যে প্রস্তাবক দুজন বিজ্ঞানীর নাম আছে, সেই দুজন বিজ্ঞানীর নাম লাগবে। সেই দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। তাহলে কোষচক্রের প্রস্তাবক কে? কোষচক্রের প্রস্তাবক হচ্ছে দুইজন বিজ্ঞানী, এদের নাম হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক। এদের নাম কি? এদের নাম হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক। এই দুজন হচ্ছে কোষচক্রের প্রস্তাবক। কোষচক্র কাকে বলে? কোষচক্র হচ্ছে, দেখো, একটা মাতৃকোষ সৃষ্টি হওয়া থেকে শুরু করে সেই মাতৃকোষটার বিভাজনের মাধ্যমে আবার দুইটা অপত্য কোষ সৃষ্টি হওয়া পর্যন্ত কোষের মধ্যে যেসব ঘটনা ঘটে তাদের সমষ্টিকে কোষচক্র বলে। সিম্পল কথা বললাম না? কোষচক্র হচ্ছে একটা মাতৃকোষ সৃষ্টি হওয়া থেকে শুরু করে সেই মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটে সবগুলো ঘটনাকে একসাথে বা সবগুলো ঘটনার সমষ্টিকে একসাথে কি বলে? একসাথে বলে হচ্ছে কোষচক্র। আর তোমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটা লিখে রাখতে পারো। সেই সংজ্ঞাটা কি? একটি কোষ সৃষ্টি। তাহলে কি লিখবা? একটি কোষ সৃষ্টি, পরবর্তীতে কি হবে? কোষটার বিভাজন বা বৃদ্ধি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা প্রক্রিয়া যে চক্রের মাধ্যমে ঘটে তাকে বলা হয় কোষচক্র। এবং এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা এমসিকিউ হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন অথবা 10⁻14 সংখ্যক কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কয়টা কোষ থাকে? 100 ট্রিলিয়ন কিংবা 10⁻14 সংখ্যক কোষ থাকে। সেই এতগুলা কোষ সৃষ্টি হয়েছে কার মাধ্যমে? এই কোষ চক্রের মাধ্যমে। একটা কোষ থেকে 100 ট্রিলিয়ন কিংবা 10⁻14 সংখ্যক কোষ সৃষ্টি হয়েছে। এবং কিছু কোষ আছে যারা কখনোই বিভাজন হয় না। এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য সুপার ইম্পর্ট্যান্ট, একটা 5 স্টার টপিক্স। তোমাদের বইতেও আছে, বইতেও দাগায় রাখবা। যে কথাগুলো আমি এখানে লিখতেছি এই কথাগুলো কিন্তু তোমরা খাতায়ও লিখবা, বইতে দাগায় রাখবা। দেখবে এই কথাগুলো সবই কিন্তু বইতে আছে। খুবই ইম্পর্ট্যান্ট লাইন। বইয়ের ইম্পর্ট্যান্ট লাইনগুলোই কেবলমাত্র আমি এইখানে লিখতেছি। তাহলে দেখো, কিছু কোষ আছে যারা কখনোই বিভাজন হয় না। যেমন আমরা জানি আমাদের আরবিসি বা
একটু যদি ডিটেলস বলি, আমাদের পরিণত লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা যখন অপরিণত থাকে তখন ওর মধ্যে হচ্ছে টিউক্লিয়াস থাকে, তখন ওর মধ্যে বিভাজন হয়। বা লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়ে যায় তখন ওর মধ্যে কিন্তু আর বিভাজন হয় না। আমাদের পরিণত আরবিসি, তারপরে হচ্ছে আমাদের অনুচক্রিকা, তারপরে হচ্ছে আমাদের স্নায়ুকোষ, অনুচক্রিকা, তারপরে কি বললাম, তারপরে বললাম হচ্ছে আমাদের স্নায়ুকোষ। এদের কিন্তু কি হয় না, এদের কখনোই বিভাজন হয় না। মানে আমাদের আরো অনেক কোষ আছে যাদের বিভাজন হয় না, বাট এই কয়েকটা জিনিস একটু বেশি মনে রাখতে হয়। তারপরে দেখো উদ্ভিদের ক্ষেত্রে কিছু কোষ আছে, যেমন উদ্ভিদের স্থায়ী যে কোষগুলো আছে, উদ্ভিদের স্থায়ী কোষ, এর মধ্যে কি হয় না, এর মধ্যে হচ্ছে বিভাজন হয় না। তো পেশি কোষ বিভাজন হয় না, পেশি কোষ বিভাজন হয় না। তারপরে হচ্ছে সিপ কোষ, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে দেখবে সিপ কোষ আছে একটা, ফ্লোয়েমের মধ্যে সিপ কোষের মধ্যে কখনো কি হয় না, সিপ কোষের মধ্যে কখনো কোষ বিভাজন ঘটে না। তাহলে কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে না, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তাহলে এটাতে স্টার মার্ক দিয়ে রাখো, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কোষ চক্রের ডিটেলসটা আমাদের লাগবে। কোষ চক্রের ডিটেলসটা আমাদের লাগবে। এখন দেখো কোষ চক্র বলতে কি বোঝায়। একটা কোষ তোমার সৃষ্টি হইল, সেই কোষটা বৃদ্ধি পাবে, পরবর্তীতে সেই কোষটার বিভাজন হবে। এই পুরা প্রসেসটাকে একসাথে আমরা কি বলি, পুরা প্রসেসটাকে একসাথে আমরা বলি হচ্ছে কোষ চক্র। পুরা প্রসেসটাকে একসাথে আমরা কি বলি, পুরা প্রসেসটাকে একসাথে বলি হচ্ছে আমরা কোষ চক্র। পুরা প্রসেসটাকে একসাথে কি বলি আমরা, পুরা প্রসেসটাকে একসাথে বলি হচ্ছে আমরা কোষ চক্র। তাহলে দেখো এখন তোমরা একটা কথা বলো তো আমাকে, যে তুমি যখন পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, প্রিপারেশানের সময় থাকে কতদিন, অনেক দিন, তাই না? কয়েক মাস পর গিয়ে হচ্ছে আমাদের পরীক্ষা হয়। তাহলে ধরো আমরা ইন্টারমিডিয়েটের কথা যদি আমরা চিন্তা করি, আমরা মোটামুটি 1.5-2 বছর হচ্ছে পড়বো, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে পরীক্ষা হবে কতদিন, পরীক্ষা হবে ধরো 1 মাস, পরীক্ষা হবে 1 মাস বা 2 মাসের মধ্যে আমাদের পুরা সব পরীক্ষাগুলো কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা পড়ার সময় পাচ্ছি কতদিন, পড়ার সময় পাচ্ছি হচ্ছে 2 মাস। তার মানে প্রস্তুতিতে সময় হচ্ছে বেশি, আর পড়ার সময় পাচ্ছে 2 বছরের মতো বা 20 মাস, আর পরীক্ষা হবে 2 মাস। তাহলে পরীক্ষাতে সময় কম, মেইন কাজ তো পরীক্ষা, ওটার উপর ডিপেন্ড করে তোমাকে সার্টিফিকেট দেবে, সেটার জন্য সময় কম বা প্রিপারেশনের জন্য সময় বেশি। এই সেম জিনিসটা কার জন্য প্রযোজ্য, সেম জিনিস হচ্ছে কোষের জন্য প্রযোজ্য, সেম জিনিস হচ্ছে কোষের জন্য প্রযোজ্য, সেম জিনিসটা কার জন্য প্রযোজ্য, সেম জিনিস হচ্ছে কোষের জন্য প্রযোজ্য। তাহলে কোষ চক্রকে আমরা 2টা ভাগে ভাগ করছি। কোষ চক্রকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্টারফেস, আর একটা হচ্ছে এমফেস। একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফেস। তাহলে কোষ চক্রকে আমরা কটা ভাগে ভাগ করছি, 2টা ভাগে, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফেস বা মাইটোটিক ফেস। এমফেস বা কি ফেস, এমফেস বা মাইটোটিক ফেস। তাহলে ইন্টারফেস হচ্ছে প্রস্তুতি পর্যায়, ইন্টারফেস কোন পর্যায়, ইন্টারফেস হচ্ছে প্রস্তুতি পর্যায়। আর এমফেস কিংবা মাইটোটিক ফেজটা কি, এমফেস কিংবা মাইটোটিক ফেজ হচ্ছে বিভাজন পর্যায়। কি পর্যায়, এমফেস বা মাইটোটিক ফেজ হচ্ছে বিভাজন পর্যায়, বিভাজন পর্যায়। এবং মনে রাখবো বিভাজন ঘটে হচ্ছে 2টা জিনিসের, কার, একটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসের, আর একটা জিনিস হচ্ছে সাইটোপ্লাজমের। বিভাজন ঘটে কার, নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে 2টা জিনিসের বিভাজন হতে হবে, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হলে কিন্তু কোষ বিভাজন হবে না।
নিউক্লিয়াসের বিভাজনও হইতে হবে, এবং কার বিভাজন হইতে হবে, এবং সাইটোপ্লাজমেরও বিভাজন হইতে হবে। নিউক্লিয়াসেরও বিভাজন হইতে হবে এবং সাইটোপ্লাজমেরও বিভাজন হইতে হবে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। এই দুইটা সংজ্ঞা আমাদের জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। তাহলে আমি একটু আগে বলছি প্রস্তুতিতে সময় লাগে বেশি, তাহলে মনে রাখবো ইন্টারফেস পর্যায়ে সময় লাগে 90 থেকে 95%। কত পার্সেন্ট সময় লাগে? 90 থেকে 95% সময়, ঠিক আছে। আর এম ফেজে আমার সময় লাগে কত পার্সেন্ট? এম ফেজে আমার সময় লাগে 5 থেকে 10%। এম ফেজে সময় লাগে 5 থেকে 10%। আর ইন্টারফেজে সময় লাগে কত পার্সেন্ট? 90 থেকে 95%। ইন্টারফেজে সময় লাগে কত পার্সেন্ট? 90 থেকে 95%। এই যে ইন্টারফেজ দশা, এই ইন্টারফেজ দশাটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করছি। ইন্টারফেসকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 3টা ভাগে ভাগ করছি। 1 নম্বরে আছে হচ্ছে G1 দশা। 2 নম্বরে আছে হচ্ছে S দশা। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে G2 দশা। তাহলে আমাদের ইন্টারফেজের মধ্যে 3টা দশা, G1 দশা, S দশা এবং G2 দশা। G1 ডিটেলস, G1 যদি ফুল মিনিংটা আমি বলি গ্যাপ 1। S দশার নামটা হচ্ছে সিনথেসিস দশা বা সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ। আর G2 মানে কি? G2 মানে হচ্ছে গ্যাপ 2। G2 মানে হচ্ছে গ্যাপ 2 দশা। এই 3টা দশা কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয়। এই 3টা দশায় কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয়। এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, দাগায় রাখবা বইতে এবং খাতায় অবশ্যই লিখে রাখবা। এটা আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। ইন্টারফেস দশায় কোষের যে নিউক্লিয়াস থাকে, ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে বিপাকীয় নিউক্লিয়াস কাকে বলে? ইন্টারফেস দশায় কোষের যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন দেখো G1, S এবং G2 এদের ইম্পর্টেন্স কি? কোনটার ক্ষেত্রে আমার কী ঘটে? G1, S এবং G2 কোনটার ক্ষেত্রে আমার কী ঘটে? এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো আমাদের ধরো রিটেনে আসে পরীক্ষায়, এবং শুধু যে রিটেনে আসে তা না, আমাদের মাঝে মধ্যে এমসিকিউতেও আসে। সো রিটেনেও আসতে পারে, আমাদের এমসিকিউতেও আসতে পারে। রিটেনেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। কোন ধাপে কী ঘটে? তাহলে মনে রাখবো এই যে ইন্টারফেস পর্যায়ে, এখানে কিন্তু কোষ বিভাজন হয় না। কি করে? বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। কোষের কিন্তু বিভাজন হয় না, কি হয়? কোষটা বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। তাহলে সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আসে হচ্ছে G1। সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আছে G1। এখন আমরা দেখব G1 দশায় কি ঘটে। এখন দেখো G1 মানে এটা কখন হইতেছে বলো তো? একটা কোষ বিভাজন হইলো, একটা নতুন কোষ সৃষ্টি হইলো, সেই কোষটা এখন প্রস্তুত হবে পরবর্তীতে বিভাজনের জন্য। মানে আগে যে কোষটা ছিল সেটা তো বিভাজনের নতুন 2টা কোষ সৃষ্টি হয়ে গেছে, তাই না? ধরো আমার একটা কোষ ছিল, সেই কোষ থেকে আমার 2টা কোষ সৃষ্টি হয়েছে। এই কোষটা এখন কি হবে? নতুন করে বিভাজনের জন্য প্রস্তুত হবে। এখন দেখো এই যে 2টা কোষ সৃষ্টি হইলো, এই কোষগুলো এখন কি করবে? বিভাজিত হয়ে আবার 2টা 4টা তৈরি করবে, তাই না? তাহলে এখন দেখো G1 দশা হচ্ছে যেহেতু প্রস্তুতির একদম শুরুতে, এই দশায় হচ্ছে
G1 দশা কাকে বলে যদি বলে আমরা, তাহলে পূর্ববর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার পর নতুন ডিএনএ সংশ্লেষ শুরু হওয়ার আগ পর্যন্ত দশাটা হচ্ছে G1 দশা। তাহলে G1 দশার হচ্ছে গ্যাপ 1। এখানে হচ্ছে এই ধাপে নির্ধারিত হবে এই কোষটার পরবর্তীতে বিভাজন হবে কিনা। তাহলে G1 দশায় কি নির্ধারিত হবে? G1 দশায় নির্ধারিত হবে কোষটি পরবর্তীতে আর বিভাজিত হবে কিনা। এটা নির্ধারণ হবে কোন পর্যায়ে? এটা নির্ধারণ হবে হচ্ছে G1 পর্যায়ে। G1 পর্যায়ে। এবং এই কথাটা জানাই লাগবে, আমাদের যে কোষচক্র, এই কোষচক্রের যে প্রথম দশা গ্যাপ 1 ফেজ, এখানে হচ্ছে আমাদের কোষ বিভাজনের জন্য যে প্রোটিন দরকার এবং আরএনএ দরকার, প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ হবে কোন ধাপে? প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ হবে G1। তাহলে কোষটা পরবর্তীতে আর বিভাজন হবে কিনা এই সিদ্ধান্তটা কে নিচ্ছে, কোন ধাপে হচ্ছে? এই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের গ্যাপ 1-এ। যে কোষটা আর বিভাজন হবে না সেই কোষটা হচ্ছে এখানেই আটকে যাবে, G1 পর্যায়ে সে আবদ্ধ হয়ে যাবে, শেষ। এবং দেখো প্রোটিন এবং আরএনএ যে জিনিসগুলো আমাদের কোষ বিভাজনের জন্য দরকার, তারা হচ্ছে G1 দশায় সংশ্লেষ হবে। এবং এখানে কোষ চক্রের কত পার্সেন্ট সময় ব্যয় হবে? এখানে কোষ চক্রের 30 থেকে 40% সময় ব্যয় হবে। কোষ চক্রের 30 থেকে 40% সময় হচ্ছে ব্যয় হবে। এবং দেখো এই দশায় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হবে। কি প্রোটিন তৈরি হবে? সাইক্লিন নামক প্রোটিন তৈরি হবে। এগুলো কিন্তু আমাদের রিটেনে কোষচক্রের বর্ণনা আসলে সেখানে লেখা লাগে, কিংবা এমসিকিউতেও আসে। সাইক্লিন নামক প্রোটিন তৈরি হবে কোন দশায়? কোষচক্রের G1 দশায়। তাহলে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হবে, যেটা কার সাথে যুক্ত হয়? এই সাইক্লিন নামক প্রোটিনটা সিডিকে এর সাথে যুক্ত হয়। সিডিকে এর ফুল মিনিং হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে এই দশায় সিডিকে নামক প্রোটিন তৈরি হয়, যেটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে যুক্ত হবে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে যুক্ত হয়ে প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? তাহলে আমরা G1 থেকে এই 4টা কথা আমাদের জানতেই হবে, 4টা কথা আমাদের জানা ফরজ, একদম ম্যান্ডাটরি। তারপরে আমরা চলে আসব S দশা। এই দশায় কি হবে? ডিএনএ সিনথেসিস হবে। S দশায় কি হয়? S দশায় হচ্ছে সিনথেসিস, ডিএনএ সিনথেসিস হবে। S দশায় কী হবে? S দশায় হচ্ছে ডিএনএ সিনথেসিস হবে। কার সিনথেসিস হবে? ডিএনএ সিনথেসিস হবে। এবং এই দশার সময়কাল হচ্ছে 30 থেকে 50%। তাহলে কোষ চক্রের S দশায় কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 50। ডিএনএ সিনথেসিসের কোন প্রক্রিয়ায় বলো তো? ডিএনএ সিনথেসিসের রেপ্লিকেশন প্রক্রিয়ায়। আমাদের পরীক্ষাতে এটাই আসে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোষ চক্রের কোন ধাপে? S দশার সময় কত পার্সেন্ট? 30 থেকে 50%। এবং যে ক্রোমোজোম তন্তুগুলো আছে, তাহলে ডিএনএ সিনথেসিস হইলে ডিএনএ কার উপাদান? ক্রোমোজোমের উপাদান, তাই না? তাহলে ক্রোমোজোম তন্তু কত গুণ হয়ে যাবে? ক্রোমোজোম তন্তু দ্বিগুণ হয়ে যাবে। ক্রোমোজোম তন্তু কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের G1 গেল, S গেল, তারপর হচ্ছে G2 দশা। এটা হচ্ছে আমাদের ইন্টারফেজের শেষ দশা, তাই না? আমাদের ইন্টারফেজের শেষ দশাটার নাম হচ্ছে G2 দশা বা গ্যাপ 2, বা এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় বিরতি
বিরতি পর্যায়। কোষ বিভাজনের জন্য কি লাগে জানো? কোষ বিভাজনের জন্য হচ্ছে স্পিন্ডল যন্ত্রের প্রয়োজন হয় বা মাকু যন্ত্র তৈরি হয়, তাই না? বা মাকু যন্ত্র বা মাকুতন্তু লাগে, তাই না? আমরা পড়ছি মাকুতন্তু, যে মাকুতন্তুগুলো মিলে মিলে কী তৈরি করে? মাকুতন্তুগুলো মিলে মিলে মাকু যন্ত্র তৈরি করে। যে মাকুতন্তুগুলো মিলে মিলে কী তৈরি করে? মাকু যন্ত্র তৈরি করে। এই মাকু যন্ত্রগুলা তৈরি করে কে? মাইক্রোটিউবিউলস। এই মাকু যন্ত্রগুলো কে তৈরি করে? এই মাকু যন্ত্রগুলো তৈরি করে হচ্ছে মাইক্রোটিউবিউলস। না, আমাদের পরীক্ষার জন্য বেসিক্যালি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে মাকুতন্ত্র তৈরি হয় কোন দশায়? মাকুতন্ত্র তৈরি হচ্ছে G2 দশায়। আর এই মাকুতন্ত্র তৈরি করার জন্য যে মাইক্রোটিউবিউলস লাগে সেগুলো তাহলে কোথায় তৈরি হবে? সেগুলো হচ্ছে G2 দশায় তৈরি হবে। এবং এটা হচ্ছে আমাদের যে বিভাজন পর্যায়ের ঠিক আগের পর্যায়ে। তাহলে পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে, এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় কোনটা? দেখো এম ফেজের আগে কোনটা আছে? আগে আছে হচ্ছে G2। তাহলে এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় কোনটা? এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় হচ্ছে ভাইয়া G2 দশা। তাহলে এই ধাপে কী তৈরি হবে? এই ধাপে মাকুতন্ত্র তৈরি হবে। এবং এই ধাপে কোষ চক্রে কত পার্সেন্ট সময় ব্যয় হবে? এই ধাপে কোষ চক্রের 10 থেকে 20% সময় ব্যয় হবে। এইটুকু জিনিস আমাদেরকে জানতে হবে। বই থেকে কোষচক্রের গুরুত্বটা একবার রিডিং করে নেবা। কোষচক্রের গুরুত্বটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এইখানে আমি যে কথাগুলো লিখে দিচ্ছি কোষচক্র নিয়ে, আমি তোমরা ক্লাসের মধ্যে এগুলো পিডিএফও পেয়ে যাবা ক্লাস শেষে। এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে লাগবে, সিকিউতে রিটেন আসলো, এই জিনিসগুলো আমাদের লাগবে। তারপরে দেখো ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে বইতে। এই পার্থক্যটা পাশ দিয়ে কী লিখে রাখবা? পার্থক্যটা পাশ দিয়ে লিখে রাখবা 2+ MCQ। মানে এটা আমাদের অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে, আবার এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে ইন্টারফেজ মানে কি? ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতি দশা। আর এমফেজ মানে কি? বিভাজন দশা। ইন্টারফেজে আমরা জানি প্রস্তুতিতে সময় বেশি, 90 থেকে 95%। তাহলে এমফেজে আমার সময় থাকে কত পার্সেন্ট? 5 থেকে 10। দেখো কোষীয় যে অঙ্গগুলো আছে ওগুলার বৃদ্ধি ঘটে, কোষীয় যে সংগঠন আছে কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু ঘটতেছে না। আর এই ধাপে কি ঘটে? এমফেজ হচ্ছে বিভাজন ঘটে। এমফেজ হচ্ছে কি ঘটে? বিভাজন ঘটে। ইন্টারফেজ হচ্ছে বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসাবে থাকে, আর এমফেজ হচ্ছে বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসাবে থাকে। এমফেজ হচ্ছে বংশগতীয় বস্তু কী হিসাবে থাকে? এমফেজ হচ্ছে বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসাবে থাকবে। কী হিসাবে থাকবে? ক্রোমোজোম হিসাবে থাকবে। তাহলে দেখো আমরা জানি ক্রোমোজোম তারপরে ক্রোমাটিন তন্তু, এই জিনিসগুলো আমরা পড়ছি না? তাহলে একটা নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো অংশগুলো থাকে ওদেরকে আমরা কী বলি? নিউক্লিয়ার রেটিকুলাম কিংবা ক্রোমাটিন তন্তু বলি। সেই ক্রোমাটিন তন্তুগুলো যখন কোষ বিভাজনের সময় যায়, কোষ বিভাজনের সময় যখন এদের মধ্যে জল বিয়োজন হয়, এদের থেকে পানিগুলো বের হয়ে যায়, তখন তারা বিভিন্ন রঞ্জক পদার্থকে ধারণ করে, তখন তাদের নাম হয়ে যায় ক্রোমোসোম। তাহলে প্রস্তুতির সময় বা কোষ বিভাজনের আগে ওদের নাম ছিল ক্রোমাটিন, আর কোষ বিভাজনের টাইমে ওর নাম কী হয়ে গেল? কোষ বিভাজনের টাইমে ওর নাম হয়ে গেল ক্রোমোসোম। কোষ বিভাজনের টাইমে ওর নাম কী হয়ে গেছে? কোষ বিভাজনের টাইমে ওর নাম হয়ে গেছে ক্রোমোসোম। এরপরে আসে কোষ চক্রে যে নিয়ন্ত্রক, আমরা একটু আগে পড়ছি সাইক্লিন, প্রোটিন, সিডিকে। আমাদের 4 প্রকার সাইক্লিন থাকে আমাদের দেহে। কোনটা কী কাজ করে এখানে লেখা আছে, এটা বইতে দাগাই নেবা বা খাতে লিখে নেবা, খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সাইক্লিন ডি কী কাজ করে, সাইক্লিন ই কী কাজ করে, সাইক্লিন এ কী কাজ করে, সাইক্লিন বি কী কাজ করে। G1 থেকে S এবং S থেকে G2 পর্যায়ে নিয়ে যাবে হচ্ছে সাইক্লিন ডি। ডিএনএ রেপ্লিকেশন করবে হচ্ছে সাইক্লিন ই। ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় ত্বরান্বিত করবে হচ্ছে সাইক্লিন এ। মাইটোটিক স্পিন্ডল মানে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে কে? স্পিন্ডল যন্ত্র তৈরি করতে সাহায্য করবে সাইক্লিন বি। এখন আমরা চলে এসে আমরা কিছু এমসিকিউ একটু সলভ করব, যে এমসিকিউগুলো বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে আসছে, সেই এমসিকিউগুলো আমরা একটু দেখব।
কোষ বিভাজন কত প্রকার? প্রথম এমসিকিউ, আমরা ক্লাসের শুরুতেই পড়ছি কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়া কোনটির সরাসরি বিভাজন ঘটে? তাহলে যে কোষটার বিভাজন হয় তাকে কি বলে? আমরা শুরুতেই বলছি মাইটোসিস। আর যে কোষটা সৃষ্টি মাতৃকোষ, আর যে কোষটা সৃষ্টি তাকে কী বলি আমরা? অপত্য কোষ। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হবে? ডাম্বেল আকার। আমরা পড়ছি না যে প্রথমে যে গোলাকার নিউক্লিয়াসটা থাকে সেটা আস্তে আস্তে লম্বা হয়ে যায়, তখন তাকে দেখতে ডাম্বেলের মতো দেখায়। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হয়? ইন্টারফেজ। আমরা জানি ইন্টারফেজের মধ্যে একটা পর্যায় আছে, সে পর্যায়টার নাম কি বলো তো? সে পর্যায়টার নাম হচ্ছে এস পর্যায়। ইন্টারফেজের মধ্যে এস পর্যায় আছে, সেই এস পর্যায়ে হচ্ছে আমাদের ডিএনএর প্রতিলিপন সৃষ্টি হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যেটা বোর্ড পরীক্ষায় আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, অ্যাডমিশন টেস্টে, ভার্সিটি পরীক্ষাতে আসছে। সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে? সাইটোকাইনেসিস বলে। সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলে বলো তো ভাইয়া? একটু আগে পড়াইছি। ক্যারিওকাইনেসিস কাকে বলে বলো? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কার বিভাজন? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। কোষ বিভাজন কে আবিষ্কার করছে? কোষ বিভাজন আবিষ্কার করছে, আমরা শুরুতে বলছি না? কে আবিষ্কার করছে? ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজন আবিষ্কার করছে ওয়াল্টার ফ্লেমিং। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? একটু আগে পড়ছি। কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? এস পর্যায়ে। কারণ আমরা জানি এস মানে হচ্ছে সিনথেসিস, আর ডিএনএ সিনথেসিস হয় যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার নাম কি? সে প্রক্রিয়ার নাম হচ্ছে অনুলিপন। সে প্রক্রিয়ার নাম অনুলিপন। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? তারপর আমরা চলে আসি, দেখো কোষ চক্রের বিরাম 1 দশায় ব্যয়িত সময়। কোষ চক্রের বিরাম 1 দশায়। বিরাম 1 মানে কি? বিরাম 1 মানে হচ্ছে G1 দশা। G1 দশায় কত পার্সেন্ট সময় ব্যয় হয়? G1 দশায় সময় ব্যয় হয় হচ্ছে 30 থেকে 40%। G1 দশায় হচ্ছে সময় ব্যয় হয় কত পার্সেন্ট? 30 থেকে 40%। G1 দশায় আমাদের সময় কতক্ষণ লাগে? 30 থেকে 40%। তারপরে হচ্ছে এর পরের পেজে আসি আমরা। তারপরের পেজে দেখি কোষ বিভাজন কে আবিষ্কার করছে? কোষ বিভাজন কে আবিষ্কার করছে? কোষ বিভাজন আবিষ্কার করছে হচ্ছে ফ্লেমিং। আমরা একটু আগে পড়ছি কোষ বিভাজন কে আবিষ্কার করছে? কোষ বিভাজন আবিষ্কার করছে হচ্ছে ফ্লেমিং। কোথায় আবিষ্কার করছে বলো তো? সামুদ্রিক স্যালামান্ডারে। কোথায় আবিষ্কার করছে? সামুদ্রিক স্যালামান্ডারে। সামুদ্রিক স্যালামান্ডারে। সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন কে আবিষ্কার করছে? সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন আবিষ্কার করছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? দেখো এই কোশ্চেনটা কিন্তু বারবার ঘুরায় ফিরায় বিভিন্ন জায়গায় আসছে। এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। কোন দশায়? ডিএনএ সংশ্লেষ ঘটে হচ্ছে এস দশায়। তারপরে হচ্ছে আমরা আসি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলে হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলে হচ্ছে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস।
এবং আমরা জানি সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস বলে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস কাকে বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয় সাইটোপ্লাজমের বিভাজনকে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। কোষ চক্রের সংশ্লেষ দশায় কত ভাগ সময় ব্যয় হয়? সংশ্লেষ দশা বলতে কাকে বোঝাই? কার কথা বলছি আমরা? সংশ্লেষ দশা মানে হচ্ছে অ্যাজ দশা, সিনথেসিস ফেজ। সংশ্লেষ দশা মানে কোন দশা? সংশ্লেষ দশা মানে হচ্ছে অ্যাজ দশা। অ্যাজ দশা আমাদের কত % সময় ব্যয় হয়? অ্যাজ দশা আমাদের ব্যয় হয় হচ্ছে 30 থেকে 50। 30 থেকে 50। তাহলে আমরা জানি আমাদের G1 পর্যায়ে ব্যয়িত হয় 30 থেকে 40, অ্যাসে ব্যয়িত হয় 30 থেকে 50, G2-তে ব্যয়িত হয় কত %? G2-তে ব্যয়িত হচ্ছে 10 থেকে 20% সময় হচ্ছে ব্যয় হয়। তাহলে আমরা MCQ-গুলো দেখে ফেললাম। কোনটা বাদ? আচ্ছা, একটা বাদ পড়ে গেছে। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষচক্রের কোন দশায়? হিস্টোন প্রোটিন কাকে বলে, নন হিস্টোন প্রোটিন কাকে বলে, এই জিনিসগুলো তোমরা ক্রোমোজোম যখন পড়ছো প্রথম চ্যাপ্টারে সেখানে ডিটেলস ছিল। এখন দেখো হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোন দশায়, এটা মনে রাখতে হবে অ্যাজ দশায়। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোন দশায়? অ্যাজ দশায়। তাহলে তোমরা যখন কোষচক্রের ডিটেলস ওইখানে গিয়ে আরেকটা কথা লিখে রাখো, এটা তখন বলতে ভুলে গেছি। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে কোন দশায়? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে অ্যাজ দশায়। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে অ্যাজ দশায়। হিস্টোন প্রোটিন সংশ্লেষ। হিস্টোন প্রোটিন সংশ্লেষ। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে কোন দশায়? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে কোন দশায়? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে অ্যাজ দশায়। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হবে অ্যাজ দশায়। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের পড়া হয়ে গেছে কোশ্চেনগুলোর মধ্যে। আচ্ছা, এখানে কি দেখলাম? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, এটা আমরা পড়ছি, ক্যারিওকাইনেসিস। আর বলে দিলাম সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আরেকটা জিনিস ভাইয়া মনে রাখো, ইন্টারকাইনেসিস কাকে বলে? আমরা জানি মিওসিস, যদিও আমরা এখনও পড়ি নাই, মিওসিস যখন পড়বো আমরা জানি মিওসিস হচ্ছে 2টা পর্যায়ে আছে। একটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2। তাহলে মিওসিস বিভাজনের যে 2টা পর্যায় আছে, এই 2টা পর্যায়ে যে মধ্যবর্তী সময়, সেই সময়কালকে কি বলে আমরা? সেই সময়কালকে বলে হচ্ছে আমরা ইন্টারকাইনেসিস। তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2, মিওসিস 1 এবং মিওসিস 2 অর্থাৎ নিউক্লিয়াসের প্রথম মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় কয়বার? 2বার। মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় কয়বার? 2বার। তাহলে প্রথমবার মিওসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথমবার বিভাজন এবং দ্বিতীয়বার বিভাজনের যে মধ্যবর্তী সময়কাল, সেই সময়কালটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। সেই সময়কালটাকে কি বলা হয়? সেই সময়কালটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। তাহলে মিওসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের যে মধ্যবর্তী সময়, সেই সময়কালটাকে কি বলবো আমরা? সেই সময়কালটাকে বলবো হচ্ছে আমরা ইন্টারকাইনেসিস। সেই সময়কালটাকে কি বলবো আমরা? সেই সময়কালকে বলবো আমরা ইন্টারকাইনেসিস। তাহলে আমাদের মোটামুটি শেষ। আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমাদের কাজে লাগবে। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড 2টা কথার মধ্যে আমাদের মাঝে মধ্যে একটু ঝামেলা লাগে, যে হ্যাপ্লয়েড বলতে আসলে কি বুঝি, ডিপ্লয়েড বলতে আসলে কি বুঝি। এইটুক তো তোমরা সবাই জানো, তাই না? যে হ্যাপ্লয়েড মানে হচ্ছে N, মানে এখানে এক সেট ক্রোমোজোম আছে, আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2N, এখানে কয় সেট ক্রোমোজোম আছে? 23 সেট ক্রোমোজোম আছে। এখন দেখো আমাদের দেহের প্রতিটা কোষে কতটা ক্রোমোজোম থাকে বলো তো? 46টা। এটাকে আমরা আসলে 46টা না বলে আমরা সবসময় কি বলি? বেশিরভাগ টাইমে আমরা বলি 23 জোড়া। 23 জোড়া। কারণ কি বলো তো? জোড়া কথাটা আমরা কেন বেশি ইউজ করি? জোড়া কথাটা আমরা বেশি ইউজ করার কারণ হচ্ছে কারণ ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে থাকে।
আমাদের দেহে যে এই যে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, এর মধ্যে 23টা আসে বাবা থেকে এবং 23টা আসে মা থেকে। তাহলে আমাদের 23টা যে ক্রোমোজোম আছে 23 জোড়া, প্রতি জোড়ার ক্ষেত্রে কয়টা করে সেট আছে? কয় সেট ক্রোমোজোম? 2 সেট। কারণ এক সেট আসছে মা থেকে, এক সেট আসছে কার থেকে? বাবা থেকে। তাহলে প্রতিটা ক্রোমোজোমের কয়টা করে কপি আছে? 2টা করে কপি আছে। তাহলে যে কোষে 2 সেট করে ক্রোমোজোম আছে তাকে বলবো হচ্ছে আমরা ডিপ্লয়েড কোষ। আর যে কোষে এক সেট ক্রোমোজোম থাকবে তাকে বলবো আমরা হ্যাপ্লয়েড কোষ। তাহলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে সেখানে এক সেট ক্রোমোজোম আছে, সেখানে এক সেট ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড মানে সেখানে কয় সেট ক্রোমোজোম আছে? সেখানে ভাইয়া 2 সেট ক্রোমোজোম আছে। কয় সেট ক্রোমোজোম আছে? 2 সেট ক্রোমোজোম আছে। যেমন দেখো আমাদের যে শুক্রাণু ডিম্বাণু, একটা শুক্রাণু তাইলে কী হবে? হ্যাপ্লয়েড। ডিম্বাণু কী হবে? হ্যাপ্লয়েড। কারণ শুক্রাণু একটা বাবা থেকে আসতেছে, ডিম্বাণু একটা মা থেকে আসতেছে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। এর বাইরে আমাদের দেহের যতগুলো কোষ আছে, আমাদের দেহ কোষ সবগুলো হচ্ছে ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোষের উদাহরণ কি? হ্যাপ্লয়েড কোষের উদাহরণ হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণু। আর এদেরকে বাদ দিলে উদ্ভিদ এবং প্রাণী দেহে যত কোষ আছে, যতগুলো দেহের মধ্যে যতগুলো দেহ কোষ আছে, সবগুলো দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।